নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। 4 জানুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রবিবার কলেজ টিলাস্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুল চত্বর থেকে এক পদযাত্রা করেন নিজ বিধানসভা এলাকায়। পুরো বনমালীপুর পরিদর্শন করলেন তিনি। জনতা পার্টি সরকার, নরেন্দ্র ভাই মোদী সরকার আসার পর এসছে। আজকে ত্রিপুরার মানুষ নিজের ভাগ্যের নির্ণয় নিজেরাই করতে পারেন, আর তার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরাবাসীদের সিভিক পুলে উপহার দিয়েছে। 37 লক্ষ ত্রিপুরাবাসীর জিত। বিভিন্নভাবে আমাদেরকে ত্রিপুরার মানুষকে বদনাম করা হচ্ছিল, পুরো বিশ্বব্যাপী ত্রিপুরার মানুষদেরকে দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত করা হচ্ছিল, কিন্তু ত্রিপুরার মানুষ এই সিভিক পুল ইলেকশনে জবাব দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি আগামী 4 তারিখ 4 জানুয়ারি আস্তাবল ময়দান থেকে ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন। ত্রিপুরার বাসীদের আশীর্বাদ নেওয়ার জন্য উনি আসছেন। আমরা আজকে এই বনমালীপুর কেন্দ্রে প্রত্যেকটি মণ্ডলে এভাবে মিছিল বের হবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে স্বাগত করার জন্য। শ্বশুর হিরুচন্দ্র দেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুত্রবধূ বিপ্লব কুমার দেবের স্ত্রী নীতি দেব জামজুরির নিজ বাসভবনে শ্বশুরকে স্মরণ করে গ্রামের গরিব মানুষদের মধ্যে শীতকম্বল বিতরণ করেন। এলাকার ছোট শিশুদের স্কুল ব্যাগও দেওয়া হয়। এই মহতী অনুষ্ঠানে নীতিদেবের সাথে উপস্থিত ছিলেন উদয়পুর ডিস্ট্রিক্ট সভাপতি অভিষেক দেব রায়, মাতারবাড়ি বিধানসভার বিধায়ক বিপ্লব ঘোষ, আরকেপুর মণ্ডল সভাপতি প্রবীর দাস প্রমুখরা। দারুণ এই উদ্যোগ, খুশি হলেন সবাই। সপ্তম রাজ্যভিত্তিক তবলা উৎসবের উদ্বোধন হল রবিবার মুক্তধারাতে। এদিনের এই উৎসবের উদ্বোধন করেন শিল্পী মনোরঞ্জন দেব। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মঞ্জু রায়, প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী প্রমুখরা। গোটা রাজ্য থেকে প্রায় 70 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এবারকার এই আসরে। অবৈধ সম্পর্কে মত্ত 2 সন্তানের পিতা প্রতিবাদ প্রতিরোধ করলেই স্বামীর অকথ্য নির্যাতন সহ্য করতে হয় অসহায় স্ত্রীকে। অবশেষে নির্যাতিতা স্ত্রী নূরজাহান বেগম তার স্বামী বাবুল মিয়ার বিরুদ্ধে মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করল। সেই সাথে দাবি করল সংশ্লিষ্ট বিষয়ে সঠিক বিচারের। আমি এটা খুব শক্তভাবে এটা একটা এফআইআর করতে চাই। আমি থানাতে এফআইআর করতে চাই। আমি মেলাঘর থানাতে করব। মধুসূদন দাশগুপ্ত স্মৃতি ভলিবল টুর্নামেন্ট রবিবার সেমিফাইনাল ম্যাচে বিশালগড় প্লে সেন্টারের মুখোমুখি হল ভলিবল ক্লাবের। জমজমাট এই ম্যাচে বিশালগড় প্লে সেন্টারের 3-2 সেটে হারিয়ে দিল ভলিবল ক্লাবকে। পয়েন্ট এরকম 20-25, 25-12, 22-25, 25-9, 15-8। 95 মিনিটের হল এই ম্যাচটি। জয়ের সুবাদে আসরে ফাইনাল খেলার ছাড়পত্র হাসিল করে নিল দল। সিপিএমের 20তম সোনামুড়া মহকুমা বিভাগীয় সম্মেলন হল রবিবার। কুরুবাড়ি সুকান্ত কমিউনিটি হলে এই বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলন সোনামুড়া বিভাগের 18টি অঞ্চল থেকে 150 জন প্রতিনিধি সম্মেলনে যোগ দেয়। সম্মেলন শেষে গঠিত হয় সিপিএমের সোনামুড়া মহকুমা বিভাগীয় কমিটি। সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন রতন সাহা। মোট 35 জনের মহকুমা কমিটি গঠিত হয়। 3 জন আমন্ত্রিত সদস্য রয়েছেন। রবিবার অমরপুর সফরে গেলেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তর, শ্রম ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস। এদিন অমরপুরে এসে অমরপুর মাতা মঙ্গলচণ্ডীর মন্দিরে পুজো দিলেন তিনি। তারপরে অমরপুর মহকুমার টাউন রাংকাং এলাকায় অতনু পালের গবাদি পশুর ফার্ম পরিদর্শন করেন। তার সাথে ছিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। ফার্ম ভিজিট করে তিনি দুপুরে সপরিবারে অমরপুরের পর্যটন কেন্দ্র ঘুরে দেখেন। খুব খুশি হলেন রাজ্য পর্যটন এইসব কেন্দ্রে গিয়ে তিনি। সবাই দেখে যান, এটা আমি সবার কাছে আবেদন রাখবো। আমরা শুনেছি যে ছবিমুড়া একটা জায়গা ছিল, কিন্তু ইদানিংকালে এটা এত ফেমাস হয়েছে যে রাজ্যের বাইরে থেকে অনেক পর্যটক এখানে আসছেন। আমি যেটা শুনেছি মাননীয় বিধায়ক মহোদয়ের কাছ থেকে, যে প্রতিদিনই আসছেন এখানে।
তো ইদানিংকালে এটা বেড়েছে, যে রাজ্য সরকার তথা আমাদের রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রী, ওনাকে আমি ধন্যবাদ জানাবো, যে খুব কম সময়ের মধ্যেই এটাকে এত আকর্ষণীয় করে। করবুক মণ্ডলের 30 নং বুথের পতিছড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম নেতা সহ 11 পরিবারের 30 জন ভোটার বিজেপি দলে যোগদান করলেন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি মিছিলও সংগঠিত করা হল করবুক বিধানসভার পাতিছড়ি এলাকায়। 43 করবুক বিধানসভার অন্তর্গত 30 নং বুথে আজকে আমাদের এই জয়নিং প্রোগ্রাম, আমাদের সক্ষম মন্ডল সক্রিয় বুথ কার্যকর হওয়ার কারণে আজকে আমাদের এই বুথে জয়নিং হয়েছে 30 ভোটার নেই, কমসে কম 11 পরিবারের 30 ভোটার। এই বুথ কেন্দ্রে সক্ষম মন্ডল সক্রিয় বুথের পরে আজকেই জয়নিং। এটাই আমাদের সাকসেস, যে আজকে সক্ষম মন্ডল সক্রিয় বুথ করার কারণে, গঠন করার কারণে ভারতীয় জনতা পার্টি যে এমন ভাবে কাজ করছে, সেই সক্ষম মন্ডল সক্রিয় বুথের কারণে আজকে আমাদের জয়নিং। যারা আজকে এসেছেন সিপিএম থেকে 8 পরিবার এবং মথা থেকে 3 পরিবার, মোট 30 ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে। তাদেরকে আমরা মন্ডলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে আমাদের এই মেয়ের দিব্যাঙ্গ ভাতার দাবি জানালেন এক মা। ঘটনা চরিলা মার্ডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। সানিয়া আক্তার 11 বছর বয়স, তার পিতার নাম আবুল কালেম। সানিয়া আড়ালিয়া স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পাঠরত। 60% বিকলাঙ্গ সানিয়া। একটি পা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হয় তাকে, যার ফলে হাঁটাচলা করতে কষ্ট হয়। স্কুলে যাবার সময় স্কুলের ব্যাগ অনেক সময় বান্ধবীদের কাছে দিয়ে এরপর হাঁটতে হয় তাকে। কয়েকবার জমা দিয়েছেন দিব্যাঙ্গ ভাতার জন্য, কিন্তু ভাতা পায়নি বলে জানান সানিয়ার মা সুরূপা বেগম। অত্যন্ত গরিব পরিবার, বিপিএল কার্ড পর্যন্ত নেই। জমা দিছি, কখনো বাতা হয়েছে না, তারা করতেছে জমা দিছে। আমরা তো আর কইতে পঞ্চায়েত জমা দিছে, কি এর লেগে এইটা আমরা কইতে পারি। তারা কি কইছে 10 বছর হইলে ভাতা পাওয়া যায় না? না, তারা কইছে না, মানে আমি যে ইয়ার থেকে করছি, তারা কইছে 10 বছর হইলে কাগজপত্র জমা দিলে নিচ্ছে বিকলাঙ্গ ভাতা হয়। তারপরে 10 বছর হয়েছে। এখন কত বছর? 11 বছর। এর নাম কি আপনার মেয়ে? কিষাণ নিধি যোজনার 10ম কিস্তিতে 44,71,00,000 টাকা ও 4 জানুয়ারি প্রধানমন্ত্রীর রাজ্য সফর উপলক্ষে আগাম শুভেচ্ছা জানিয়ে 31 আরকেপুর মণ্ডলের প্রচারমূলক মিছিল হল রবিবার। এতে ব্যাপক সাড়া পড়ল গোটা এলাকা জুড়ে। প্রধানমন্ত্রী আসছেন, সেজে উঠেছে পুরো আগরতলা শহর। নিরাপত্তার বলয় যেন আস্তাপল ময়দান। ফের ছেলের হাতে আক্রান্ত বাবা। ঘটনাটি ঘটল আরকেপুর থানার অন্তর্গত একটি এলাকায়। মামলা করা হল ছেলের বিরুদ্ধে। ছেলের নাম মানিক সরকার, তার বয়স 26 বছর। অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বাবা আইনের দ্বারস্থ হলেন। এর আগেও কয়েকবার বাবাকে মারধর করেছিল এই ছেলে। না, আরো কয়েকবার মারছে। আমার ছেলের নাম কি? মানিক সরকার। কি করেছে? গীতা করবো গুরু আর বয়স কেমন? 25-26 এর আগে এমন করছে কয়েকবার এরকম রক্তঘাত পর্যন্ত করছে আমার, রক্তঘাত পর্যন্ত করছে আমার। হ্যাঁ, নেশা টেশা এটা আমি এটা করতাম না। এখন আপনি আগে থানায় কি মামলা করছেন? হ্যাঁ, থানার থানি তাদের বিরুদ্ধে। ক্লাব ফোরামের সভাপতি প্রণব সরকার রবিবার আইটিআই মাঠ পরিদর্শন করেন। সেখানে গিয়ে তিনি বিভিন্ন ধরনের অসামাজিক কাজের প্রমাণ পেয়েছেন। তিনি এই মাঠটিকে যাতে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, পুরোপুরি নেশামুক্ত পরিবেশ তৈরি করতেই বিষয়টা মুখ্যমন্ত্রী ও প্রশাসনের নজরে নেওয়া হবে বলে জানালেন ক্লাব ফোরামের সচিব প্রণব সরকার। ক্লাব ফোরামের পক্ষ থেকে আজকে আমরা এখানে আসি। সাথে ছিলেন ইন্দ্রনগর যুব সংস্থা প্রেসিডেন্ট পরমানন্দ সরকার ব্যানার্জি আর দিবাকর ব্যানার্জি, বিখ্যাত জিমনাস্ট। এই এলাকাতে আমরা দেখতে পাচ্ছি যে মানে গত কয়েক বছর ধরে নেশা, সমাজ বিরোধী ক্রাইম, মানে যে বাজে মহিলাদের একটা আখড়া হয়ে গেছে এই এলাকাটা। তো আমরা আজকে ভিজিট করেছি। আমি এই বিষয়গুলো, যেহেতু রাজ্যে একটা নেশা বিরোধী অভিযান চলছে, আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ক্লাব ফোরামের পক্ষ থেকে আমি একটা চিঠি দেবো এবং মুখ্যমন্ত্রীকে এটা অবহিত করব, যাতে এই এলাকা যাতে একদম ক্রাইম মুক্ত, নেশা মুক্ত
এই আমরা দেখতে পাচ্ছি এখানে সব ধরনের ড্রাগস আছে, এখানে সবকিছু আছে যা যা করার। একটা শহরের মধ্যে, শহরের একটা পান কেন্দ্র, এটার মধ্যে আজকে এটা এই অবস্থা। তো এটার বিরুদ্ধে যাতে একটা বড় ভূমিকা আমরা ক্লাব। জমজমাট হলো রাখাল শিল্ডে এগিয়ে চলো বনাম লাল বাহাদুরের ম্যাচটি। রবিবার ফের স্বমহিমায় উমাকান্ত ময়দান। দর্শকরা এই ম্যাচ উপভোগ করলেন বেশ দারুণভাবে। হালকা কিছু উত্তেজনা ছিল গোটা ম্যাচে, তবে এরই নাম ফুটবল। রোমাঞ্চকর এই ম্যাচে এগিয়ে চলো সংঘ 4-2 গোলের ব্যবধানে হারিয়ে দিল লাল বাহাদুরকে। এই জয়ের সুবাদে অনায়াসেই সেমিফাইনালে পৌঁছে গেল সুজিত হালদারের ছেলেরা। মডার্ন ক্লাবের উদ্যোগে আগামী 8 জানুয়ারি থেকে প্রয়াত মুকুল চক্রবর্তীর নামে দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যার ফাইনাল হবে আগামী 12 জানুয়ারি। সঙ্গে থাকবে আরও বেশ কিছু কর্মসূচি, যার মধ্যে থাকবে রাজ্যভিত্তিক যোগা, রক্তদান শিবির, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ সহ আরও বেশ কিছু কর্মসূচি। 14 দিন এই সব কর্মসূচি বহাল থাকবে বলে সাংবাদিক বৈঠকে জানালেন মডার্ন ক্লাবের সভাপতি সজল চক্রবর্তী। আগামী 8ই জানুয়ারি আমাদের ক্লাবের প্রয়াত উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুকুল চক্রবর্তীর নামে আমরা একটা প্রাইজ মানি দিবারাত্র 6 সাইডে খেলার অনুষ্ঠান আয়োজন করেছি, যার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 12 জানুয়ারি। এবং ত্রিপুরা রাজ্যে 50 বছর এবার যে পূর্ণ রাজ্য হিসাবে ঘোষিত হয়েছিল, 50 বছর হচ্ছে আগামী 21 জানুয়ারি। এটাকে কেন্দ্র করে আমরা একটা ওই দিন 22 জানুয়ারি আমরা একটা রক্তদান। রবিবার হাতে গোনা কয়েকজন সাংবাদিকদের নিয়ে আগরতলার নবনির্মিত বিমানবন্দর নিয়ে মত প্রকাশ করলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে। তিনি জানান 2012 সাল থেকেই নবনির্মিত বিমানবন্দরের জায়গা অধিগ্রহণের কাজ চলছে। তিনি আরও দাবি করেন নতুন বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা দেওয়ার জন্য পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে কয়েকজন সাংবাদিকদের মুখোমুখি হলেন এই প্রাক্তন মন্ত্রী মানিক দে। তো শুরুতেই বলেছি যে এই এয়ারপোর্ট বেসরকারিতে দেওয়ার পক্ষে রাজ্য সরকার, বামফ্রন্ট সরকার। কেন আমি বলছি? কারণ একটা বেসরকারি হাতে গেলে মানুষ উপরে চার্জটা বাড়ে। এটা এয়ারপোর্ট অথরিটি এমন এখানে যে চালাচ্ছে পরিষেবা করে যাই আছে সেই পরিকাঠামো করতে হবে। তাছাড়া টোটাল ইনভেস্টমেন্টটা কিন্তু প্রাইভেটের না, টোটাল ইনভেস্টমেন্টটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে 27,553 জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 1,525 জন, যার মধ্যে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 9,229 জন। তাছাড়া এই সময়ে মারণ ভাইরাসে দেশে প্রাণ হারিয়েছেন 284 জন। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার সাব রেজিস্ট্রার আওতাধীন ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ে ক্যান্টিনের হলঘরে ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের বাৎসরিক সম্মেলনের সভাপতিত্ব করেন ভূপেন্দ্র নাথ। সম্মেলনে নতুন কমিটির সভাপতি হিসেবে দিলীপ দেবনাথ এবং সম্পাদক হিসেবে অনিমেষ সরকারকে মনোনীত করা হয়। নতুন কমিটি গঠন করা হয়, সেই কমিটিতে 7 জনকে নিয়ে একটি কার্যকারী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসাবে দিলীপ দেবনাথ, সহসভাপতি ভূপেন্দ্রনাথ, সাধারণ সম্পাদক সুধাংশু রঞ্জন দাস, সম্পাদক অনিমেষ সরকার এবং কোষাধ্যক্ষ হিসাবে রিমা পুরকাইস্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন রাজ্য সফরকে ঘিরে রাজ্য প্রশাসনের ব্যাপক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। জোরদার করা হয়েছে আগরতলা শহরের নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি রাজধানী আগরতলার এয়ারপোর্ট সংলগ্ন সীমান্ত এলাকায় চলছে বিএসএফ এর টহলদারি। প্রধানমন্ত্রীর সফরের সময় সীমান্তে অপ্রিয় ঘটনা রুখতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে বিএসএফ কর্তৃপক্ষ। जो हमारा अगरतला एयरपोर्ट है बांग्लादेश सीमा के साथ लगा हुआ है, जिसके कारण ये बहुत ही संवेदनशील एयरपोर्ट में से एक है। और जब भी कोई वीवीआईपी मूवमेंट होता है तो यहाँ पे इसकी संवेदनशीलता बढ़ जाती है। तो अभी जो हाल फिलहाल में हमारे प्रधानमंत्री जी का दौरा है
उसके कारण इस एयरपोर्ट की संवेदनशीलता बहुत बढ़ी हुई है और हम नहीं चाहते हैं कि सीमा पार से किसी भी तरह की कोई अप्रिय घटना हो। इसके लिए हमने पूरे इलाके में अभी पेट्रोलिंग गश्त बढ़ा रखी है। রবিবার আগরতলার অভয়নগর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী সহ অন্যান্যরা। এদিন রক্তদান শিবিরে 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন। If we are in a position to provide the same, we feel happy. But we fail, we feel unhappy. It has become a regular and daily drama of our life. So blood donation camp, there is no alternative. My humble submission to all of you would be to give respect and get respect. And this is the biggest way how we can help them. ফের জম্পুই হিলে ভয়াবহ যান দুর্ঘটনা। এই দুর্ঘটনার বলি 2 যুবক এবং গুরুতর আহত হলেন আরও 3 জন। ঘটনা লংতরাই ভ্যালি এলাকায়। 5 বন্ধু মিলে ইংরেজি নববর্ষে জম্পুই হিলে পরিভ্রমণে গিয়ে ফেরার পথে রবিবার ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ি মনোদিক থেকে আসছিল একেবারে একটা আমবাসা নকুরবাড়ি এরিয়ার মধ্যে একটা প্রায় হবে খালের মধ্যে পড়ে গেছে। দুজন সম্ভবত 2 জন পর্যায়ে আর 3 জন ইন্ডিয়া তাদেরকে ইভটিজিং এর অপরাধে এক যুবককে ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা। গুণধর এই যুবকের নাম শুভ্রজিৎ শেঠ, বাড়ি সাবরুম ঠাকুরপল্লী এলাকায়। ঘটনা সোমবার বিলোনিয়ায়। এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকার সেই কুমার দেববর্মা সকলের কাছেই বেশ পরিচিত। ত্রিপুরার বর্তমানে রাজন্য আমল নেই, এমনকি রাজাও নেই। কুমার দেববর্মা অল্প বয়সেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে রাজার সেনাপতির দায়িত্বে যোগ দিয়েছিলেন। দীর্ঘ অনেক বছর রাজার সেনাপতির দায়িত্ব পালন করার পর কাঞ্চনমালার নিজ বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে প্রথমে রাজনৈতিক জীবনে পা রাখেন, তারপর সবকিছু ছেড়ে ধর্মীয় কাজে নেমে পড়েন। রবিবার ইহজগতের মায়া ত্যাগ করে তিনি চলে গেলেন সেই বীর যোদ্ধা কুমার দেববর্মা। বয়সের ভারে বেশ কিছুদিন ধরেই তিনি নিজ বাড়িতে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় গতকাল তাকে স্থানীয় কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে গতকাল সন্ধ্যা 6টা নাগাদ দেহত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 125 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, 4 পুত্র এবং 1 কন্যা রেখে গেছেন। রবিবার উনার শেষকৃত্য সম্পন্ন হল। শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। ধার্মিক বলা যায়, এই এলাকার কোনোভাবে 125 বছর সে প্রাণ বাঁচে না। ওনার জাতি উপজাতীয়াংশের মানুষের সাথে খুব মিলন বন্ধন ছিল এবং এই এলাকার গ্রামগুলা উনি সবাইকে নিয়ে এখানে বসবাস করছে। দীর্ঘদিন যাবৎ এই গ্রামের বসবাসকারী আছে। তা সে আজকে আমাদেরকে ফেলে দিয়েছেন, সে আমাদেরকে ফেলে গেছেন, তিনি স্বর্গে চলে গেছেন। যার জন্য আমরা সবাই মর্মাহত। এই এলাকার মানুষ, কাঞ্চনমালার জিপি মানুষ, এই পাড়া প্রতিবাসী মানুষ মর্মাহত। তিনি যে গুরুকুল এবং পূর্ণশ্রী নৃত্য আশ্রমের উদ্যোগে আগামী 7, 8 এবং 9 জানুয়ারি ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে 3 দিনের কর্মশালা হতে চলেছে। এই কর্মশালায় নৃত্যগুরু হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যগুরু রঞ্জিত মল্লিক প্রশিক্ষকের দায়িত্বে থাকছেন। এই নিয়ে ধর্মনগর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করল শিক্ষাঙ্গনের প্রিন্সিপাল তথা মুখ্য প্রশিক্ষক পূর্ণশ্রী ঘোষ, সভাপতি অশোকেন্দু চক্রবর্তী, গুরুকুলের সম্পাদক সুকুমার ঘোষ প্রমুখ। তারা জানান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই গুরু এই নিয়ে দ্বিতীয়বারের জন্য ধর্মনগরে আসছেন। আগে এসেছিলেন স্টেশনে একটি সামাজিক সংস্থার উদ্যোগে। এবারের প্রশিক্ষণ হবে সবার জন্য উন্মুক্ত।
খাদ্য গণসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় মাতারবাড়ি ধন্যমাণিক্য মুক্তমঞ্চে শুরু হল কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় প্রক্রিয়া। গত বছরের তুলনায় এবছরে ধানের ফলন ভালো হওয়াতে সকল কৃষকরাই ধান নিয়ে আসছে। কৃষকরা ধান বিক্রি করে খুবই খুশি। গত বছরের তুলনায় এবছর ধান বিক্রি করে কৃষকরা খুবই খুশি হলেন। খাদ্য দপ্তরের এবং কৃষি দপ্তর মিলিত যৌথ উদ্যোগে 28 তারিখ থেকে আমাদের মাতারবাড়ি কেন্দ্রে ধান কেনা হচ্ছে এবং খুব ভালো সাড়া পাচ্ছে কৃষকদের থেকে। এখন পর্যন্ত কৃষক এসেছে 264 জন কৃষক এসেছে, ওরা সমূল্যে ধান দিচ্ছে এবং টোটাল 485 এমটি আমরা ধান ক্রয় করেছি এখন অবধি। আজকে এখনো ধান আসছে। প্লাস্টিক চাল এরকম একটা প্রায় দিনই শোনা যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে, যা পেয়ে অনেক সময় গ্রাহকরা বিভ্রান্ত হয়ে পড়ে। তবে আদতে এগুলো যে প্লাস্টিকের চাল নয়, আদতে এগুলো কি তা নিয়ে স্পষ্টতা দিলেন খাদ্য দপ্তরের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সোমা দেববর্মা। যারা যে স্যাম্পল কালেকশন করেছি বিভিন্ন জায়গার মধ্যে এরকম গুজব ছড়ানোর পরে আমরা যে স্যাম্পলগুলো এনেছি এবং টেস্টিং করেছি, তো আমরা পেয়েছি ওগুলি প্লাস্টিক চাল না। সরকার এখন মোদী সরকার ঘোষণা দিয়েছেন যে খাদ্যের মধ্যে নিউট্রিশন ভ্যালু অ্যাড করার জন্য, সেই জন্য যে আমাদের যে বিভিন্ন স্কিমগুলি আছে MGM এবং অঙ্গনবাড়ি সেন্টারে যে WBND স্কিমগুলি আছে সেগুলির মধ্যে এই চালগুলি দেওয়া হয়। এটা হচ্ছে আপনার 45। এখনকার মতো 1 নজরে 25 এ পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।